সলসাতুরি বলবেন না জোচ্ছুরি বলবেন, কি বলবেন? তো এখন এই গুম অধ্যাদেশের এখন ইলিয়াস আলীর স্ত্রী এমপি, সেও তো অনেকটা এরকম যে আমি কিন্তু ওই যে কাটবো আর তুমি মলম লাগাবা, অনেকটা এরকম যে মন্ত্রী বিল উত্থাপন করবেন আর সেই গুম কমিশনেরই একজন পরিবার দিয়ে সমর্থন করবে। কারণ অনেক আমি মনে করি সরকার দল এমপি এখন বুঝে সহ্য করছেন কিংবা কেউ কেউ মেনে নিতে বাধ্য হচ্ছেন। এই যে আইনগুলো বাতিল করা হলো, আমি মনে করি না বিরোধী সরকার দলের 200 এমপি এই অধ্যাদেশগুলো বাতিলের সবাই পক্ষে। তো এই সরকারও বলছে যে আগের আইনই ভালো ছিল। আসেন এখন এই যে যতগুলো দেখলাম যে কিছু কিছু বিল, কিছু কিছু আইন এত শর্টকাটে পাশ করা হলো, সেখানে বিরোধী দলের কথা বলতেও দেখা গেছে সুযোগ দেওয়া হয় নাই খুব একটা। মানে আজকের আলোচনাটা মনে হয় না করলেই ভালো হতো। সবগুলো অধ্যাদেশ যদি পাশ হতো তাহলে আমাদের এই আলোচনা করার প্রয়োজন হতো না। তো এই জন্য মানে অন্তত দুঃখের সাথে ব্যথিত হৃদয়ে আজকে এই আলোচনা করছি। দেখেন, গুম অধ্যাদেশ, গুম কমিশন, গণভোট অধ্যাদেশ, আমি একটা একটা করে বলি, সংক্ষেপে বলার চেষ্টা করি। গণভোট অধ্যাদেশটা বাতিল করা হলো। তাহলে এই গণভোটের বিপক্ষে যে বিএনপি ছিল, যদিও সেটা জনগণ কিছুটা আঁচ করতে পারছিল, কিন্তু তারপরও বিএনপির নেতারা এক পর্যায়ে গিয়ে এটার পক্ষেই তারা প্রচারণা চালায়। ইভেন কি দলের চেয়ারম্যান, বর্তমান প্রধানমন্ত্রী, তিনিও এই গণভোটের পক্ষে হ্যাঁ ভোট দিতে বললেন। অথচ আজকে সেই গণভোটের অধ্যাদেশটাই ল্যাপসে পরিণত হলো। 2 হলো, এই গণভোটের প্রস্তাবকারী ছিলেন জনাব সালাউদ্দিন সাহেব, অথচ আজকে সেই গণভোটের অধ্যাদেশ বাতিল করা হলো। 30 দিনের একটা বাধ্যবাধকতা ছিল, যেটা কালকে 12টা পর্যন্ত ছিল টাইম, রাত 12টা। তো সব শেষে এইসব গুরুত্বপূর্ণ অধ্যাদেশগুলো শেষের দিনের জন্য রাখা হয়েছে এবং কিছু আইন সেখানে উত্থাপনই করলো না বিলগুলো সংসদে। এবার আসেন, তাহলে এই গণভোট যদি বাতিল তো অনেক দাবি অন্তর্বর্তী সরকার মেনে নিয়েছিল, এই দাবিটাও করতো। বিএনপি দাবি করছিল একই দিনে ভোট হোক, গণভোট এবং সংসদ নির্বাচন। তাই মানা হলো। সরকারকে ধন্যবাদ দিলেন বিএনপি, এই সালাউদ্দিন সাহেব, ফখরুল ইসলাম সাহেব, যে না এটা মেনে নেওয়ার, বা সরকারকে অভিনন্দন জানালেন। আজকে গণভোট বাদ দিয়ে জনগণকে গণভোটের প্রচারণা চালিয়ে তাদের কাছে ভোট চেয়ে এই গণভোটের প্রচারণার এখনো বিএনপির ভেরিফাইড ফেসবুকে এখনো আছে সেই বিজ্ঞাপন। আজকে সেটা বাদ দিয়ে এটা কি জনগণের সাথে প্রতারণা নয়? এরপরে যে অধ্যাদেশগুলো বাতিল করা হলো, গুম কমিশন, আমি তো মনে করি সরকারের বা বিএনপির দলের যারা এই গুমের অংশীজন, যারা গুম কমিশনের, যাদের পরিবার গুম হয়েছিল, তাদের সাথে একবার আলোচনা করলে আমার মনে হয় এই গুম কমিশনের অধ্যাদেশটি বাতিল করতে পারতেন না। আসেন, সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ বাতিল, সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ বাতিল, নতুন অধ্যাদেশ সরকার নিজেই নিয়োগ দিবে। নাসির ভাই, আমি একটু বলে রাখি যে গুম কমিশন অধ্যাদেশ বাতিলের পক্ষে মেবি সবচাইতে গুমের আলোচনায় যিনি রয়েছেন বিএনপি নেতা ইলিয়াস আলী, ওনার স্ত্রীও এটাকে সমর্থন করেছেন, কিন্তু সমর্থন করেছে। উনিও তো সংসদ সদস্যই আছেন। এটা বাতিলের বিপক্ষে তো উনিও বলেন না যে এটা যেন বাতিল না হয়। এইটার উত্তরটা আমি অন্যভাবে দেই। যেমন কালকে যখন এই যে জুলাই জাদুঘরের যে অধ্যাদেশটি যখন উত্থাপন করা হলো, ঠিক উত্থাপন করার সাথে সাথে সরকার দলের একজন এমপি কিছু সংশোধনী আনলেন হঠাৎ করে। নরমালি হয় কি যে সরকার দল অর্থাৎ মন্ত্রী একটা বিল উত্থাপন করেন, বিরোধী দল তাদের মতামত দেন, সংশোধনী দেন। তো এবারে দেখলাম নতুন রেওয়াজ, যারাই বিল আনছেন তারাই এবার সংশোধনী দিচ্ছেন। এটা কি সলসাতুরি বলবেন না জোচ্ছুরি বলবেন, কি বলবেন? তো এখন এই গুম অধ্যাদেশের এখন ইলিয়াস আলীর স্ত্রী এমপি
সেও তো অনেকটা এরকম যে আমি কিন্তু ওই যে কাটবো আর তুমি মলম লাগাবা, অনেকটা এরকম যে মন্ত্রী বিল উত্থাপন করবেন আর সেই গুম কমিশনেরই একজন পরিবার দিয়ে সমর্থন করবে। কারণ অনেক আমি মনে করি সরকার দল এমপি এখন বুঝে সহ্য করছেন কিংবা কেউ কেউ মেনে নিতে বাধ্য হচ্ছেন। এই যে আইনগুলো বাতিল করা হলো, আমি মনে করি না বিরোধী সরকার দলের 200 এমপি এই অধ্যাদেশগুলো বাতিলের সবাই পক্ষে। কথা বলা বাংলাদেশের তো সেই গণতন্ত্র আসতেই পারলো না, যে গণতন্ত্রে যেমন একটা ইয়া ছিল, এই জুলাই সনদে আছে যে সরকার দলের এমপিরা সমস্ত বিলে বিরোধিতা করতে পারবে এক্সেপ্ট আপনার অর্থ বিল ছাড়া সব বিলে বিরোধিতা করতে পারবে। এই ট্র্যাডিশনটা চালু আর হলো কোথায়? সেই ঘুরে ফিরে সেই পুরনো যে কথা, অর্থাৎ সরকার দলের মন্ত্রী বা সরকার যে বিল উত্থাপন করবে তা ভালো মন্দ যাই হোক না কেন চোখ বুঝে তা সমর্থন করতে হবে। ইলিয়াস আলীর বউ স্ত্রীও তাই করেছেন। তা আসেন, তারপরে দেখেন পুলিশ কমিশন অধ্যাদেশটি বাতিল হলো এবং আজকে একটা রিপোর্টও পড়লাম যে পুলিশে আওয়ামী আমলের পোশাকে ফিরে দিতে চায়। তো আওয়ামী আমল আসলে পোশাকে না, আওয়ামী আমলের যতগুলো আইন আছে, রীতি রেওয়াজ আছে, সেগুলো সবগুলাই ফিরতে চাচ্ছে সরকার মনে হচ্ছে। কোনো কিছুই শুধু ম্যান ছাড়া, ফেস ছাড়া কিছু চেঞ্জ হচ্ছে না, তারা সবগুলো আগে যেতে চাচ্ছে। যে পুলিশ নিয়ে এত কথা, যে পুলিশের অত্যাচারে বিএনপি জামাতের নেতৃবৃন্দ রাত্রে ঘুমাতে পারে নাই, ধান খেতে ঘুমাইতে হয়েছে, বিএনপির মহাসচিব থেকে শুরু করে বর্তমান প্রধানমন্ত্রী শুরু করে এই পুলিশের অত্যাচারে যখন সবাই নির্যাতিত মজলুম হয়েছে, সেই পুলিশকে আগের জায়গায় ফিরানোর জন্য পোশাকটা পর্যন্ত পরিবর্তন করতে চায় না। আইন তো নয়, কমিশন তো নয়। আসেন, তারপরে আপনার এই যে অধ্যাদেশগুলো বাতিল করার কোনটা থাকবে থাকবে না, একটা বিশেষ কমিটিতে পাঠানো হলো, সেই কমিটিতে আলোচনা হলো, বিরোধী দলও একটা কমিটিতে অংশগ্রহণ করলো এবং সেখানে সমঝোতা হলো যে ৯৮টা আইনে বা অধ্যাদেশে কোনো প্রকার পরিবর্তন আনা হবে না, সেগুলো হুবহু পাস হবে, আর বাকিগুলোর ব্যাপারে বিস্তারিত আলোচনা হবে। সে ৯৮টাও করা হলো না, সেখান থেকে হলো ৮৭টা, অর্থাৎ ১১টা বিলও সেখান থেকেও বাতিল হলো। এটাও বিরোধী দলের সাথে এক ধরনের ছলচাতুরি, আসল বিরোধী দল না, জনগণের সাথে ছলচাতুরি। মানে এখন সবই মনে হচ্ছে আমাদের মেনে নিতে হচ্ছে। সরকার বাহাদুর ক্ষমতায়, তারা যা বলবে তাই হবে। এরপর আসেন, বিচারপতি যদি একটা কাউন্সিলের মাধ্যমে নিয়োগ হয়, সরকার নিয়োগ না দেয়, কোথায় অসুবিধা সরকারের? বিচার বিভাগ স্বাধীন হলে কোথায় অসুবিধা সরকারের? বিচার বিভাগের জন্য আলাদা সচিবালয় হলে কোথায় অসুবিধা সরকারের? অসুবিধা একটাই, ওই যে মুজিব কোর্ট, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, জজ কোর্টকে যেমন মুজিব কোর্টে পরিণত করেছিল শেখ হাসিনা, আবারও কি সেই রকম পদ্ধতি চাই? না হলে কেন এগুলা বা এই সংশোধনীগুলো, এই অধ্যাদেশগুলো কেন বাতিল হবে? কেন এগুলো পাস হবে না? যদি আপনি স্বাধীন বিচার বিভাগ চান, মুখে বলবেন জুলাই অক্ষরে অক্ষরে আমরা বাস্তবায়ন করব, মুখে বলবেন বিচার বিভাগ স্বাধীন করব, মুখে বলবেন তথ্য অধিকার আইনে বা সবার অধিকার থাকবে, কোনো সংবাদপত্রের উপরে কোনো আমরা হস্তক্ষেপ করব না, আর বাস্তবে তার কোনো নমুনা থাকবে না। একটা একটা করে সব আইন আপনি বাতিল করে সেই শেখ হাসিনার পুরনো আমলের আইনেই থাকবেন। যেমন জাতীয় মানবাধিকার কমিশন আইন তারা বাতিল করলেন, বাতিল শুধু করে নাই, করে সেই ২০০৯ সালে হাসিনার বানানো আইনে তারা ফিরে গেলেন, দেখেন বললেন যে আগের আইনটাই বহাল থাকবে। তার মানে আমি মুখে বলছি ফেসিস্ট স্বৈরাচার, তার বিরুদ্ধে আন্দোলন করেছি, আর এখন তার আইনকেই বলতেছি দ্যাট ওয়াজ দ্য গুড, ওইটাই ভালো ছিল। ওই যে ইয়ার টিকটকাররা বলে না, আগেই তো ভালো ছিলাম। তো এই সরকারও বলছে যে আগের আইনই ভালো ছিল। আসেন, এখন এই যে যতগুলো দেখলাম যে কিছু কিছু বিল, কিছু কিছু আইন এত শর্টকাটে পাশ করা হলো, সেখানে বিরোধী দলের কথা বলতেও দেখা গেছে
সুযোগ দেওয়া হয় নাই খুব একটা। আধা ঘন্টা আগে তাদের টেবিলে পেপার দেওয়া হয়েছে যাতে তারা এই নিয়ে আলোচনা করতে না পারেন। 1 মাস ধরে সংসদ চললো আজকে, কালকে 30 দিন হলো, কালকে 24 বিল পাস করার পরও 20 বিল রয়ে গেল। তাই এগুলোর উদ্দেশ্য কি ছিল? তারপরে রীতিমতো এই যে সমঝোতা ভঙ্গ কিংবা যে ছলচাতুরির আশ্রয় নিল, সেটা অবশ্য একটা ভালো একটা ধন্যবাদ দেব নাকি জানি না। স্বরাষ্ট্রমন্ত্রী আইনমন্ত্রী দুইজনই আবার স্বীকার করে নিয়েছে। জিজ্ঞেস করছেন আপনারা কি সমঝোতা ভঙ্গ করেছেন? তারা অনেকটাই ইনিয়ে বিনিয়ে সেটা স্বীকার করে নিয়েছেন যে হ্যাঁ কিছুটা হয়েছে, এবং বলছেন আমরা জানতাম না, সরকার দলীয় একজন এমপি যে সংশোধনী আনবেন ওনারা নাকি তা জানতেন না। বাহ, কত কিছুই তো শুনতে হচ্ছে। দেখেন মনির ভাই, আমরা দীর্ঘদিন ধরে একটি রাজনৈতিক সমঝোতা আশা করছিলাম। 8 মাস ধরে ঐক্যমত্য কমিশন দেখলাম। রাজনৈতিক ঐক্যমত্যের জন্য এবার একটা সবাই বলছে যে এবার বিরোধী দল একটা ভালো ভূমিকা রাখবে এবং একটি রাজনৈতিক ঐক্যমত্য প্রতিষ্ঠা হবে। এইরকম একটা আমরা 91 সালেও এরকম একটা উদ্যোগ নিয়েছিল, কিন্তু ঘুরে ফিরে দেখলাম সেই বড় দলগুলোর অবহেলা, অত্যাচার আর অনীহার কারণে সেই রাজনৈতিক ঐক্যমত তৈরি হয় নাই। আবারও এইবার এই বর্তমান বিরোধী দলের সাথে লং টার্ম এই সরকার একসাথে আন্দোলন করেছে। দীর্ঘদিন এই আন্দোলন করার পরেও আমরা ভেবেছিলাম আন্দোলন করার পরে যে এদের সাথে আর যাই হোক সুন্দরভাবে একটি রাজনৈতিক ঐক্যমত্যের মাধ্যমে রাষ্ট্র পরিচালিত হবে, কারণ বাংলাদেশের অভ্যন্তরীণ এবং বৈশ্বিক আন্তর্জাতিকভাবে অনেক চ্যালেঞ্জ রয়েছে সরকারের কাছে। সেই চ্যালেঞ্জগুলো মোকাবেলার জন্য অবশ্যই এখানে বিরোধী দলের একটা বিশাল ভূমিকা রয়েছে। তাদের সাথে একটা সুন্দর মতো ঐক্যমত্য রাজনীতির মাধ্যমে এক এক করে এই যেসব সংস্কার রিফরমেশনের দরকার ছিল সেগুলো হবে। কিন্তু আবারও দেখলাম দিন আস্তে আস্তে সেই 1 বছর তো দূরের কথা, 6 মাস যাওয়ার আগেই সেই বিরোধী রাজনৈতিক মতের সাথে সরকার সম্পূর্ণ বিপরীত দিকে হাঁটা শুরু করেছে, এবং রীতিমতো তাদের সাথে যা ঘরে বসে, অর্থাৎ এই যে বিশেষ কমিটির বৈঠকে যা তারা ওয়াদা করে, পার্লামেন্টের ওই মূল অধিবেশনে এসে সেইটা আবার তারা সেখান থেকে সরে এসে রীতিমতো একটি নৈতিক এবং সব দিক থেকেই তাদের থেকে একটা আলাদা হয়ে যাওয়ার এবং ভিন্ন দিকে হাঁটার এবং একটি অনৈক্যের পথে হাঁটার জন্য যা যা করা দরকার সেই পথেই সরকার হাঁটছে, পার্লামেন্ট সেদিকেই যাচ্ছে। এখন এটা কি পার্লামেন্টের সরকারের প্রধানমন্ত্রী নিজে, যদিও প্রধানমন্ত্রী বক্তব্য দিচ্ছেন না, উনি কথা বলছেন না, যার ফলে বুঝে উঠতে পারছি না ওনার থিঙ্কিং কি, ওনার চিন্তা কি। উনি একটু আরো ঝেড়ে কাশলে ভালো হইতো, মন খুলে কথা বললে ভালো হইতো, কিন্তু সে কথা বলছে না বলে আমরা এটা ক্লিয়ার মেসেজ পাচ্ছি না। তো আমার যেটা মেসেজ মনে হচ্ছে যে সরকারের কিছু প্রভাবশালী নেতা বা সংসদ সদস্যদের কারণেই আমার মনে হয় এই জাতি বা রাজনৈতিক অনৈক্যের দিকে যাচ্ছে, যেটা